কোনো একটি গ্রামে শান্তা নামের একজন দরিদ্র মহিলা বসবাস করত, যার স্বামী অতিরিক্ত নেশা করার কারণে অকালেই মৃত্যুবরণ করে। এভাবেই তার 5 মেয়ের দায়িত্ব এসে পড়ে শান্তার ঘাড়ে। আর স্বামীর মৃত্যুর পর বাড়ির মালকিন তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং সে থেকে শান্তা তার মেয়েদের নিয়ে রাস্তায় ঘুরতে শুরু করে। তার 5 মেয়ে, প্রথম 2টা মেয়ের বয়স ছিল 5 থেকে 3 বছর এবং অন্য 3টা মেয়ের বয়স ছিল 12 থেকে 9 বছরের মধ্যে। নিজের মেয়েদের সঙ্গে করে রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটি গাছের নিচে বসে পড়ে, যেখানে তার ছোট্ট মেয়ে তারা তাকে বলে, মা, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খাইয়ে দাও না মা। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। এখন দেখো আমাদের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সত্যি বাবা। আচ্ছা মা, এদের তোতলানো কবে ভালো হবে বলো তো? আরে মা, একটু বোঝার চেষ্টা কর, ওরা এখনো অনেক ছোট। যখন বড় হয়ে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। মা, তুমি জানো পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে আর আপু এখানে আমাদেরকে নিয়ে মজা করছে। আপু কি ক্ষুধা বুঝতে পারছে না? সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি। সত্যি মা, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খাইয়ে দাও না মা। সকাল থেকে কিচ্ছু খাইনি, সকাল থেকে হেঁটেই যাচ্ছি, পায়ের মধ্যেও এখন অনেক ব্যথা হচ্ছে। বাবা চলে যাবার পর আমাদের সঙ্গে কত কি ঘটছে। কোনো ব্যাপার না মা, কিন্তু সবার আগে তোমাদের সুরক্ষার জন্য আমার একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে। দেখো মা, তোমরা কষ্ট করে আরেকটু সামনে চলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব। মা, আর পারছি না, আমার পায়ের মধ্যে ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, এসো, আমি তোমাকে আমার কোলে নিয়ে নিচ্ছি। এরপর শান্তা তার ছোট্ট মেয়েটিকে কোলে নেয় এবং তার বাকি বাচ্চাদের সঙ্গে সামনে এগোচ্ছিল। কিছু দূর এগোনোর পর শান্তা তার 5 মেয়েকে একটা হ্যান্ড পাম্প থেকে পানি খাইয়ে দেয় এবং একটা মন্দিরে চিন্নি বিতরণ করা হচ্ছিল। তারা সেখানে যায় চিন্নি খাওয়ার জন্য এবং মন্দিরের বাইরে বিতরণ করা খাবার থেকে সে তাদের মেয়েদেরকে খাবার খাইয়ে দেয়। খাবার শেষ হবার পর তার ক্ষুধার্ত বাচ্চারা আরও খাবার চায়। তখন পূজারী বলে, আরে তোকে আর তোর বোনদেরকে আমি 3বার খাবার খাইয়েছি, বিতরণ করতে বসেছি ঠিকই, কিন্তু তাই বলে কি সবকিছু বিতরণ করে দেব নাকি তোদের জন্য? চল বেরো এখান থেকে, জানি না এই ভিখিরিগুলো কোথায় থেকে চলে আসে। তোদের জায়গা ওই নর্দমায় রাস্তায় ময়লার মধ্যে, বুঝলি? প্লিজ পূজারী, এমনটা বলবেন না, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। পূজারী সাহেব, আমি আপনার সামনে হাত জোড় করছি, দয়া করে এমনটা করবেন না। আমার মেয়েদেরকে খাবার খেতে দিন। সকাল থেকে ওরা কিছুই খায়নি, আর না জানি আজকের পর আবার কবে খেতে পাবে। মনে হচ্ছে এই ভিখিরিগুলো এইভাবে মানবে না, ঘাট ধাক্কা দিয়ে এদেরকে এখান থেকে বের করে দিতে হবে। এরপর পূজারী ঘাট ধাক্কা দিয়ে 5 মেয়ে সহ শান্তাকে সেইখান থেকে বের করে দেয়। এরপর তারা আবারও দিশেহারা হয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সে সঙ্গে সঙ্গে তার 5 মেয়েকে নিয়ে এসে একটা অনেক বড় গাছের নিচে দাঁড় করায়। গাছের নিচে এসেও তারা ভিজে যায়, আর শিবানী এবং পিউ দুজনে কাঁচতে শুরু করে। মা, অনেক ঠান্ডা লাগছে। মা, আমার অনেক কাপড় নিয়ে আসছে, আমার কাছে তো এই পরনের কাপড় ছাড়া আর কোনো কাপড়ও নেই। মা, আমাদের মাথার উপরে কোনো ছাদ দাও। মা, এই ছোট দুইজনেই অসুস্থ হয়ে পড়বে। তোমরা চিন্তা করো না মা, এই বৃষ্টি থামতেই আমি তোমাদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে বের করব। এ কি, তারার তো জ্বর চলে এসেছে। জানি না আমাদের মতো দরিদ্রদের কপালে এ কেমন বিপদ নেমে এসেছে। আমার বাচ্চারা ঠান্ডায় কাঁপছে আর আমি কিচ্ছু করতে পারছি না। বাচ্চাদের তো অনেক জ্বর চলে এসেছে, কোনো একটা সাহারা দাও হে খোদা। তখন সামনে দিয়েই একটা ভ্যান গাড়ি যাচ্ছিল, যেখান থেকে একটা পলিথিন সেখানে পড়ে যায়। তখন শান্তা সেই পলিথিনটি ওঠায় এবং সেই পলিথিনটি সবার মাথা ঢেকে দেয়। দিয়ে তারা একটি পার্কের মধ্যে যায়, যেখানে যাবার পর তারা অনেক বড় বড় পাইপ দেখতে পায়। আর সেই পাইপের মধ্যে তারা 5 মা মেয়ে বসে পড়ে। দেখো মা, আজ থেকে এইটাই আমাদের বাড়ি, আমরা এখানেই থাকবো। বৃষ্টি কমে গেলে আমি আগুন জ্বালিয়ে দেব। এরপর কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। তখন যখন শান্তা বাইরে থেকে অনেক কষ্ট করে কিছু শুকনো প্লাস্টিক এনে সেগুলোতে আগুন ধরাতে যায়, তখন একজন টোকাই এসে বলে, আরে বোন, কি করছো তুমি এসব? এগুলো পুড়িও না, এগুলো বিক্রি করে দাও। এগুলো বিক্রি করলে তুমি কম করে 20-30 টাকা পাবে। কিন্তু কোথায় ভাইয়া, সত্যি এগুলো বিক্রি করে আমি টাকা পাবো? হ্যাঁ হ্যাঁ, এই প্লাস্টিকগুলো কুড়িয়ে সেখানে জমা করে দাও, টাকা পাওয়া যায় ওইখানে। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই কথাটি বলার জন্য, আমার অনেক বড় উপকার হলো। এরপর শান্তা সেগুলো আর পোড়ায় না, সেগুলো সে নিয়ে গিয়ে প্লাস্টিকের দোকানে বিক্রি করে দেয়, যার থেকে সে 30 টাকা পায়।
সেই টাকা দিয়ে সে একটা সস্তার দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসে, যেই খাবারগুলো সে তার মেয়েদেরকে ভাগ করে খাইয়ে দেয়। এটার থেকে তো ভালোই ইনকাম আসে। আমি একটা কাজ করি, আমিও প্লাস্টিক কুড়ানো শুরু করে দিই। এর থেকে আমি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে পারবো আর তার জন্য ওষুধের ব্যবস্থাও করতে পারবো। বাচ্চারা তোমরা এখানেই থাকো, আমি আসছি। মা, আবার কোথায় যাচ্ছ? এক্ষুনি তো এলে তুমি। প্লাস্টিক কুড়োতে যাচ্ছি মা, যা দিয়ে তোমাদের পেট চালাতে পারবো। তো তুমি একা কেন যাচ্ছ? আমরাও তোমাকে সাহায্য করতে চাই মা। আচ্ছা ঠিক আছে, তুমি আর পিউ আমার সঙ্গে চলো। আর মা, পাখি, তুমি ওদের খেয়াল রেখো, তুমি তো বড় তাই না? আর শোনো, এখান থেকে কোথাও যেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর শান্তা তার দুই মেয়েকে বুঝিয়ে দেয়। এরপর তার দুই মেয়ে তার সঙ্গে যায় প্লাস্টিক কুড়োতে এবং পাখি তার ছোট দুই বোনের খেয়াল রাখে। এরপর সে সেই প্লাস্টিকগুলো বিক্রি করে দেয়, যেখান থেকে সে কিছু টাকা পায়। এরপর এটাই হয় তার জীবন জীবিকার একমাত্র ভরসা। সে প্রতিদিন এভাবেই তন্ন তন্ন করে প্লাস্টিক খুঁজে বের করত এবং সেগুলো দোকানে গিয়ে বিক্রি করত। এরপর একদিন প্লাস্টিক কুড়োতে কুড়োতে শান্তা একটা স্বর্ণের আংটি পায়, যেটার মালিক খুঁজে না পাওয়ার কারণে সেটা বিক্রি করে সে একটা ভাড়ার বাড়ি নেয় এবং সেখানে তার 5 মেয়ের সঙ্গে বসবাস করে। উনুনে খাবার বানায় এবং প্লাস্টিক খুঁজে খুঁজে নিজের জীবন জীবিকা নির্বাহ করে। এমনভাবেই কেটে যায় 15টি বছর। তার 5 মেয়েও বড় হয়ে যায় এবং এরপর তারাও তাদের মায়ের সঙ্গে প্লাস্টিক কুড়োনোর কাজ শুরু করে। পাশাপাশি তারা পড়ালেখাও করে। তারা পড়ালেখাতে অনেক মেধাবী ছিল। তারা কিছু টাকা জমাও করেছিল আর পড়ালেখাতে ভালো হওয়ার কারণে একটা ছোটোখাটো জায়গাতে তাদের চাকরিও হয়ে যায়, যার পর শান্তার বোঝাও কমে যায়। একদিন শান্তা তার 5 মেয়েকে বলে, মা, তোমরা আর কত কাজ করবে? তোমরা এখন 5 জনেই বড় হয়ে গেছো। আমি থাকি কি না থাকি কে বলতে পারে কখন কি হয়ে যায় আমার। এর কারণে আমি তোমাদের জন্য একটা সম্বন্ধ দেখেছি, যেখানে 5 ভাই আছে। তোমরা যেমন 5 বোন, ওরাও তেমন 5 ভাই। বিয়ে করে ওখানে তোমরা খুব সুখে শান্তিতে থাকবে। মা, তোমরা এই বিয়েতে রাজি তো? মা, তুমি আমাদের জন্য যেমনই সম্বন্ধ দেখেছো, তুমি আমাদের কখনো খারাপ চাইবে না। তার তোমার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। এর কিছুদিন পর সেই 5 ছেলের মা কাবেরী তাদের বাড়িতে আসে। দেখুন বোন, আপনার মেয়েদেরকে আমার খুব পছন্দ। ফর্সা, অনেক সুন্দর দেখতে আর বাইরের কাজকামও জানে। এর কারণেই আমি আমার 5টা হীরার টুকরোর সঙ্গে ওদের বিয়ে দিতে রাজি হয়েছি। কিন্তু দেখুন, দেওয়া নেওয়ারও একটা ব্যাপার আছে। আপনি চিন্তা করবেন না, 5 মেয়ের হিসাবে আমার কাছে যা আছে আমি সব কিছু প্রাণপণ দিয়ে চেষ্টা করব। আপনি বিয়ের জন্য প্রস্তুত হন। এমনটা শোনার পর কাবেরী সেখান থেকে চলে যায়। পরের সপ্তাহে শান্তার 5 মেয়ের সঙ্গে কাবেরীর 5 ছেলের বিয়ে হয়ে যায়। এরপর আসে বিদায় পালা। বিদায়ের সময় যৌতুকের জিনিসপত্র দেখে কাবেরী বিদায় আটকে দেয় আর বলে, দাঁড়াও তোমরা, মাফ করবেন শান্তা বোন, আপনাদের 5 মেয়েকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। আপনি বলেছিলেন যথেষ্ট পরিমাণের যৌতুক দিবেন, কিন্তু এটা কি? 5 মেয়েকে বিদায় করার নামে একটা টিভি, একটা আলমারি আর একটা খাট, আর নগদ বলতে মাত্র 20,000 টাকা। 5 মেয়ের হিসাবে সব কিছু 5টা ভাগ করে দিতে পারতেন। দেখুন বোন, আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুই দিয়েছি। অনেক যুদ্ধ করে আমি এগুলো অর্জন করেছি। আমি আমার মেয়েদের জন্য যথেষ্ট করেছি। আমার মনে হয়েছিল আপনি উদার মনের। এই যৌতুক আপনার কাছে কিছুই না। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার মেয়েদের এত বড় সর্বনাশ করবেন না। আরে না, শুকনো কথায় চিড়ে ভিজবে না। আপনাকে যৌতুকের যথাযথ টাকা পরিশোধ করতেই হবে। এরপর শান্তা মানুষের সামনে হাত পাততে বাধ্য হয়, কখনো সবজিওয়ালার কাছে তো কখনো দুধওয়ালার কাছে। সে একের পর এক সবার কাছে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না, সবাই ফিরিয়ে দেয়। নিজেদের মাকে এমন অসহায়ের মতো ছুটতে দেখে তাদের 5 বোনের চোখে অশ্রু চলে আসে এবং তারা তাদের শাশুড়িকে বলে, দেখুন মা, আমাদের মা অনেক কষ্ট করেছে জীবনে, অনেক কষ্ট করে আমাদেরকে এক এক করে নিজেদের পায়ে দাঁড় করিয়েছে। আর আপনি কোন জামানায় দাঁড়িয়ে আছেন? এই জামানায় এসে যৌতুক নেওয়া দেওয়া দুইটাই অপরাধ। ওইসব আমি কিছু জানি না। দেখুন মা, যখন জানেন না তখন জেনে নিন। আমাদের মা জীবনে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে আমাদেরকে। পাইপের মধ্যে আমরা বসবাস করেছি, প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করে আমাদেরকে খাবার খাইয়েছে। আর আমাদেরকে এভাবেই উনি যোগ্য করে তুলেছেন। কখনো কখনো খাবার জন্যও অনেক দিন আমরা ছটফট করেছি, তবুও মা আমাদের জন্য যথেষ্ট পরিমাণের
টাকা জমা করেছে। আচ্ছা মা, একটা কথা বলুন, আপনার ছেলেরা কি এতটাই অযোগ্য যে ওদের এখন যৌতুকের প্রয়োজন? কি মোহন, আপনিই বলুন। হ্যাঁ মা, তোমার ছেলেরা যোগ্য, ওদের যৌতুক চাই না। আর মা ওদেরকে অনেক কষ্ট করে যুদ্ধ করে লালন পালন করে এত বড় করে তুলেছে। এমনভাবে প্লাস্টিক বিক্রি করে বছরের পর বছর টিকে থাকা অনেক কঠিন একটা কাজ। আর মা, বোঝার চেষ্টা করো, একটা মা তার 5টা মেয়ে দিচ্ছে, যেটা একজন উদার মনের মানুষই পারে। এটাই ওনার কাছে এই পৃথিবীর সব থেকে বড় সম্পদ। আর কি চাই আমাদের? প্লিজ মা, নিজের বৌমাদেরকে বাড়িতে নিয়ে চলো এবার। তোমাদের মুখ থেকে এমন কথা শুনে আমি বুঝতে পারছি যে আমি আমার বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিয়েছি। শান্তা বোন আর বৌমারা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। জানি না কিভাবে আমি এইসব বললাম, আমার মাথায় কোন ভূত চেপেছিল। আমার কোনো যৌতুক চাই না। সব থেকে বড় ধন সম্পদ তো তোমরা, যারা আমার বাড়িতে গিয়ে আমার বাড়িটাকে স্বর্গ বানিয়ে রাখবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বোন। মা, এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করার জন্য এবং আমাদেরকে যোগ্য করে তোলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চিরকাল ঋণী থাকবো তোমার কাছে। এরপর তারা 5 বোন মিলে তাদের মাকে জড়িয়ে ধরে আর কান্না করে। এরপর তারা মায়ের থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। তারা 5 জন নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে নতুন একটা জীবন শুরু করে, যার পর থেকে তারা হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। রাধা তার মেয়েদের সঙ্গে একটা ডাস্টবিনে প্লাস্টিক কুড়োচ্ছিল। তাদের পাশের রাস্তা দিয়ে যাওয়া মানুষগুলো তাদের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল এবং বলছিল, আরে ছি ছি, এ কেমন মহিলা নিজের ছোট ছোট 2টা মেয়েকে দিয়ে ডাস্টবিনের ময়লা আবর্জনার মধ্য থেকে প্লাস্টিক কুড়িয়ে নিচ্ছে। একটু লজ্জাবোধ নেই এর মধ্যে। আরে ভাই, আমি তো বলবো এমন মহিলাদের ডুবে মরা উচিত। নিজের খরচ বহন করার জন্য ছোট ছোট মেয়েগুলোকে দিয়ে কামাই করাচ্ছে। তুমি ঠিকই বলেছ, এদের মতো মহিলাদের এত করে বললেও কোনো লজ্জাবোধ নেই। কথাগুলো শোনার পর রাধার চোখে অশ্রু চলে আসে, আর নিজের মায়ের চোখে অশ্রু দেখে সেখানে দাঁড়িয়ে থাকা ছোট্ট 2টা মেয়ে রুচিকা এবং আরতি পাশের লোকজনদেরকে বলে, আরে আমাকে এটা বলুন যে আপনাদের সমস্যাটা কি? এখানে নোংরা আবর্জনার মধ্যে প্লাস্টিক আমরা কুড়োচ্ছি, আপনারা নয়। আর প্লাস্টিক কুড়োনো কোনো খারাপ কাজ নয়, যার যার কাজ নিজের কাছে ভালো। আমাদের মতো গরিবদেরকে আর যন্ত্রণা দিও না। আমরা যেমন তেমন করে নিজেদের দিনাপাত করছি, আর কোনো কাজই ছোট হয় না। যদি আমরা প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করি তাহলে এতে তোমাদেরই লাভ। কিছু না হোক, কমসে কম তোমাদের পরিবেশ ভালো থাকে। ছোট্ট 2টা মেয়ে রুচিকা এবং আরতির এমন কথা শুনে গ্রামের মানুষজন মুখ গোমরা করে সেইখান থেকে চলে যায়। নাও, বলে নাও এখন যা বলার আছে। মানুষের ব্যাপারে যত ভাবা যায় মানুষ ততই খারাপ ভাবে। এর থেকে তো ভালো কারোর ব্যাপারে না ভেবে নিজের মতো নিজে চলা উচিত। এটা বলার পর সাবিত্রী সেখান থেকে চলে যায়। সে চলে যাবার পর রুচিকা এবং আরতি তাদের মা রাধাকে বলে, আরে আমি তো এইটাই বুঝি না, আমাদের সমস্যাগুলো নিয়ে মানুষেরা তো মাথা ব্যথা কেন? যেমন তেমন করে আমরা দিনাপাত করি, এটা ওদের সহ্য হয় না কেন? এটা দুনিয়ার মানুষজনের কাজই এমন, ওরা কাউকে শান্তিতে বাঁচতে দেয় না। মা, ওদের কথাতে তুমি কিছু মনে করো না। আমরা সবসময় তোমার সঙ্গে আছি। তুমি আমাদের মা, আর তোমার সাথে থাকা আমাদের কর্তব্য। রাধা তার 2 মেয়ের এমন কথা শুনে অনেক খুশি হয় এবং কান্না করতে করতে তার 2 মেয়েকে জড়িয়ে ধরে। এরপর রাধা তার 2 মেয়েকে বলে, তোমরা আমার 2 মেয়ে নও, তোমরা 2 জন আমার 2টা হীরা। এমন মেয়ে খোদা খুব কম মানুষকে দেয়। এমন মেয়ে জন্মানোর জন্য কপাল লাগে। আজ তোমরা 2 জন আমার সঙ্গে না থাকলে জানি না আমার কী পরিস্থিতি হতো। খোদার অনেক অনেক শুক্রিয়া যে উনি আমাকে কিছু না দিয়েও অনেক কিছু দিয়েছেন। মা, বাদ দাও এসব, মানুষ বলতেই থাকবে, ওদের কথা ছাড়ো। এখন আমার খুব ক্ষুধা পেয়েছে। আজকের মতো প্লাস্টিক কুড়োনো হয়ে গেছে। এখন চলো তাড়াতাড়ি, ওইগুলো তুমি প্লাস্টিকের দোকানে বিক্রি করে দাও, আর আমাদের জন্য খাবার কিনে নিয়ে আসো। এরপর রাধা তার 2 মেয়ের কথা শুনে প্লাস্টিকগুলো নিয়ে গিয়ে একটা প্লাস্টিকের দোকানে বিক্রি করে দেয়। দোকানদার তাকে কিছু টাকা দেয়, যে টাকাগুলো দিয়ে সে তার মেয়েদের জন্য কিছু খাবার কিনে। এই নাও মা, তোমরা 2 জন এই খাবারটুকু খেয়ে নাও, আর আমি বাড়িতে খাবার জন্য কিছু জিনিসপত্র নিয়েছি। আজকে রাতে তোমাদের খাওয়ার ব্যবস্থা করব। আজকে রাতে সাদা ভাত আর ডাল রান্না করব। কি বললে মা তুমি? সাদা ভাত আর ডাল? তুমি তো জানোই মা, সাদা ভাত আর ডাল আমার কত ফেভারিট। তাড়াতাড়ি বাড়িতে চলো মা। এরপর আরতি এবং ঋতিকা 2 বোন তাদের মায়ের সঙ্গে একটা ডাস্টবিনের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরের সামনে চলে যায়। সেখানে যাবার পর তারা দেখে তাদের সেই ছোট্ট কোঠরির সামনে কিছু কাচের টুকরা এবং নোংরা আবর্জনা রাখা ছিল। মনে হচ্ছে আজকেও কিছু নেশাবাজ আমাদের বাড়ির সামনে তামাশা করছিল। চলো, কোনো ব্যাপার না মা, তোমরা 2 জন আমার কোলে আসো।
তোমাদের পায়ে তো জুতা নেই, কোথাও থেকে আবার তোমাদের পায়ে যেন কাচের টুকরা না লেগে যায়। এরপর রাধা তার 2 মেয়েকে নিচের কোলে তুলে নেয়। কিছুক্ষণ পর সে তার 2 মেয়েকে নিয়ে ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর সে ঝাড়ুর সাহায্যে সেখানে সব কাজগুলো পরিষ্কার করে দেয় এবং মনে মনে বলে, জানি না মানুষজন কেন এত ড্রামা করে, ওরা কেন এত নেশা করে, আর আমাদের বাড়ির সামনেই কেন এই কাচের টুকরা ভেঙে রেখে যায়। হে আল্লাহ, তুমি সব কিছু ঠিক করে দাও না কেন। আমি আমার 2 মেয়েকে এমন জীবন দিতে চাই যেমন জীবন আমি আমার নিজের পরিবারের সঙ্গে কাটিয়েছি। এমনটা বলার পর রাধা তার আগের জীবনের কথা ভাবতে শুরু করে, যে জীবনে সে তার বাবা মায়ের সঙ্গে বসবাস করত। তাহলে চলুন একবার দেখে আসি রাধার আগের জীবন তার পরিবারের সঙ্গে কেমন কেটেছিল। আরে রাধা, তুমি এখনো ঘুমিয়ে আছো? আরে তাড়াতাড়ি ওঠো, দেখো আজকের দিনটা কত সুন্দর, আমরা আজকে বাইরে বেড়াতে যাব। ও হোমা, আবারও চলে এসেছো সকাল সকাল ডিস্টার্ব করতে। তুমি তো জানো রাতে আমি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করে তারপর ঘুমিয়েছি। আজকের দিনটা কি তুই ভুলে গেছিস? আজকে সানডে, আর আজকে তোর বাবার সঙ্গে আমরা বাইরে বেড়াতে যাব। অনেক ঘুমিয়েছিস, চল ওঠ এখন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মায়ের কাছ থেকে এইসব কথা শোনার পর রাধা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে পড়ে। এরপর মাঝ রাস্তায় গিয়ে সে তার বয়ফ্রেন্ড বিনয়ের সঙ্গে ফোনে কথা বলছিল। ওহো, কি হয়েছে রাধা তোর? তুই সব সময় ফোনেই লেগে থাকিস। তোর নজরে কি কখনো তোর বাবা মা পড়ে না? উফ, আচ্ছা মা, এই নাও, রেখে দিলাম ফোন, এবার ঠিক আছে তো? এমনটা বলে সে তার বাবা মায়ের সঙ্গে অনেক এনজয় করে এবং সারাদিন ঘোরাঘুরি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর তারা সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসে। যার পর রাতের বেলায় রাধা বিনয়ের সঙ্গে কথা বলছিল। দেখো বিনয়, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। এত বড় সিদ্ধান্ত আমি কিভাবে নিতে পারি? তোমাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি আজকে সিদ্ধান্ত না নাও না, তাহলে আজকের পর তোমার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আমার বাবাকে তুমি চিনো না, সে খুবই ভয়ঙ্কর একজন মানুষ। আমার বাবা ওনার পছন্দ মতো একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিবেন, আর আমি চাই না আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। বুঝতে পারছো তো আমার কথাগুলো? এরপর রাধার আর কিছুই করার ছিল না, সে সব কিছু ছেড়ে দিয়ে বিনয়ের কাছে চলে যায়। যার পর বিনয় এবং রাধা একটা জায়গায় গিয়ে নিজেরা একা একাই বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের পর না রাধার পরিবার মেনে নেয় আর না বিনয়ের পরিবার। যার পর তারা একটা ছোট্ট বাড়িতে নিজেদের নতুন জীবন শুরু করে। কয়েকদিন পর তাদের যমজ 2টা মেয়ে হয়। কিন্তু 2 মেয়ে হওয়ার পর বিনয়ের ব্যবহার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। সে রাধার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। এর মধ্যেই একদিন সে দ্বিতীয় একটা মহিলার সঙ্গে বিয়ে করে রাধাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। কেন কেন শেষমেশ আমার সঙ্গে এমনটা হলো? আমি তো বিনয়কে কম ভালোবাসিনি। যেদিন থেকে ও আমাকে ছেড়ে চলে গেছে, আমি আমার 2 মেয়েকে নিয়ে রাস্তায় বসে গেছি। রাধা সেইখানে বসে এমনটা বলে এবং মনে করে কান্না করছিল। ঠিক সেই সময় তার 2 মেয়ে সেখানে আসে এবং তারা তাদের মাকে বলে, মা, তুমি আবারও বাবাকে মনে করছো? মা, যেটা হয়েছে ওটা ভুলে যাও, চলো এখন আমাদের 2জনকেই খাবার রান্না করে খাওয়াও। রাধার কাছে কিচ্ছু ছিল না, কিন্তু তার 2 মেয়ে তার জন্য অনেক কিছু ছিল। সেই দিন তারা খাবার রান্না করে খেয়ে নেয়। পরের দিন তারা আবারও চলে যায় সেই ডাস্টবিনের কাছে এবং সেখানে গিয়ে তারা প্লাস্টিক কুড়োচ্ছিল। হঠাৎ করে ময়লা আবর্জনা জানা একটা গাড়ি আসে এবং ময়লা আবর্জনার সঙ্গে আরতিকে উঠিয়ে নেয়। আরে কে কোথায় আছো? আমাকে সাহায্য করো। আজ যদি কেউ আমাকে সাহায্য না করে তাহলে আমার মেয়ের কিছু একটা হয়ে যাবে। আমার জীবনের একটাই তো সাহারা, আমার 2 মেয়ে, কেউ আমাকে সাহায্য করো। এমনটা বলে রাধা কান্না করতে শুরু করে। তখন রুচিকার নজরে পড়ে একটা পড়ালেখা করা বুদ্ধিমান মহিলা। সে দৌড়াতে দৌড়াতে তার কাছে যায় এবং তার পা ধরে বলে, মেম সাহেব, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বুদ্ধিমান। দয়া করে গাড়িওয়ালাকে বলুন ওইখান থেকে আমার বোনকে নিচে নামাতে। ওই ময়লা আবর্জনার সঙ্গে ওনারা আমার বোনকেও তুলে নিয়েছেন। আমার বোন মারা যেতে পারে। আপনার পায়ে পড়ি, দয়া করে আমাদেরকে সাহায্য করুন। মহিলাটি ছিল অনেক বুদ্ধিমান। ছোট্ট বাচ্চাটির উপর তার অনেক দয়া হয়। এরপর সে গাড়িওয়ালার কাছে যায়। গাড়িওয়ালার কাছে যাবার পর সে গাড়িওয়ালাকে সেই ছোট্ট বাচ্চাটিকে আস্তে আস্তে নিচে নামাতে বলে। গাড়িওয়ালা তেমনটি করে। ছোট্ট বাচ্চাটি নিচে নামতেই দৌড়ে তার মা এবং বোনের কাছে যায় এবং তাদেরকে জড়িয়ে ধরে। আমার মেয়ে, তুমি বেঁচে গেছো। আজকে তো আমি তোমাকে হারিয়েই ফেলেছিলাম। খোদা না করো কেমন দিন দ্বিতীয়বার আমাকে দেখতে না হয়। এরপর চাঁদনি যখন রাধার কাছে যায়, তার কাঁধে হাত রাখে এবং তাকে দেখে, তখন সে ভীষণ অবাক হয়ে যায়। রাধা, এটা সত্যিই তুমি? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি নিজেরে কেমন পরিস্থিতি করে রেখেছো? আরে চাঁদনি, তুমি? কতদিন পর তোমাকে দেখছি আমি।
এরপর চাঁদনি রাধাকে জড়িয়ে ধরে, যার পর সে তাকে এই পরিস্থিতির কারণ জিজ্ঞাসা করে। সবকিছু শোনার পর চাঁদনির খুব খারাপ লাগে। এরপর সে রাধাকে বলে, দেখো যেটা হয়েছে সেটা ভুলে যাও, সবকিছু নতুন করে শুরু করো, চলো আমার বাড়িতে। আর এমনিতেও বাবা মায়ের মৃত্যুর পর আমি অত বড় বাড়িতে একাই থাকি, আর ওই বাড়িতে তোমার সাথে থাকতে আমার বেশ ভালোই লাগবে। রাধা তার 2 মেয়েকে নিয়ে চাঁদনির সঙ্গে চাঁদনির বাড়িতে চলে আসে, যার পর চাঁদনি, রাধা এবং রাধার 2 মেয়ে একসঙ্গে বসবাস করে। এরপর রাধা আস্তে আস্তে নিজের লেখাপড়া আবারও শুরু করে। এরপর অনেক ভালো একটা জায়গায় তার চাকরি হয়, যার পর সে তার মেয়েদেরকে একটা ভালো স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয় এবং সে তার জীবনে হাসি খুশিতে সামনে এগিয়ে যায়।